আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর ঘরে আছো। যেহেতু আমরা এখন স্কুলে যেতে পারছি না বিশেষ পরিস্থিতির জন্য, তো আমরা এভাবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়াশোনা করব। ক্লাস 12-এর একটি কবিতা আজকে আমি তোমাদের পড়াবো, দুটো স্ট্যান্জা। জিপ প্যাটেলের কবিতা অন কিলিং আ ট্রি। এটি জিপ প্যাটেলের একটি বিখ্যাত কবিতা। কবিতাটি পড়ার আগে আমি তোমাদের কবির সম্পর্কে এবং কবিতার প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলবো। Jeev Patel is an Indian poet, playwright, painter, as well as a doctor. He is associated with Green Movement, which is involved in an effort to protect the environment. His poems speak of deep concern for nature and expose man's cruelty to it. অর্থাৎ জিভ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত একজন কবি, দক্ষ চিত্রকর এবং তিনি নাট্যকার। পেশায় তিনি একজন ডাক্তার। তাকে অঙ্গ প্রত্যঙ্গের কবি বলা হয়, কেননা তার অনেক কবিতা শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজনীয়তা এবং তাদের রক্ষা করার উপায় এর উপর লেখা হয়েছে। তিনি গ্রিন মুভমেন্ট বা সবুজ আন্দোলনের সঙ্গে যুক্ত, যেটাতে পরিবেশকে সুরক্ষার জন্য এরা কাজ করে, কিভাবে পরিবেশকে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়েই এই আন্দোলন গ্রিন মুভমেন্ট, তার সাথে তিনি যুক্ত। তার প্রতিটি কবিতায় প্রকৃতির প্রতি তার যে চিন্তাভাবনা, তার উদ্বেগ এবং প্রকৃতিকে ধ্বংস করার জন্য মানুষের যে নিষ্ঠুরতা তার বিরুদ্ধে প্রতিবাদ করে সোচ্চার হয়ে তার কবিতা। এই কবিতা অন কিলিং আ ট্রি, এই কবিতায় কবি একটি স্ট্রং মেসেজ বা বার্তা দিয়েছেন এগেইনস্ট দ্য ডিফরেস্টেশন অফ ট্রি, যাতে বৃক্ষ নিধন করা না হয়। কিন্তু এই কবিতাটি তিনি একটু ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, যাতে মানব চেতনা উদ্বুদ্ধ হয়। এমনভাবে লিখেছেন যেন মনে করা হচ্ছে যে গাছ এখানে একটা জীবন্ত প্রাণ, অর্থাৎ গাছকে হত্যা করা একটা প্রাণকে হত্যা করার সমতুল পদ্ধতি হিসেবে কবি এখানে বর্ণনা করেছেন। এবার আমি কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু তোমাদের বলি। যুগ যুগ ধরেই অরণ্য নিধনের বিরুদ্ধে বিভিন্ন কবি বিভিন্ন সময়ে কবিতা লিখেছেন। বলা হয়ে থাকে যে 19th সেঞ্চুরিতে মহান রোম্যান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থ শিল্প বিপ্লব এবং পরবর্তী শিল্পোদ্যোগের জন্য যে কারখানা নির্মাণ হয়েছিল, তার জন্য গাছের এত বেশি গাছ কাটা হয়েছিল, প্রাকৃতিক ধ্বংস এতটা বেড়ে গেছিল যে তিনি ভীষণ আঘাত পেয়েছিলেন এবং তিনি কবিতা লেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। বিংশ শতাব্দীতেও আমরা দেখেছি যে চারিদিকে যে গাছ কাটা হচ্ছে এবং ওয়াইল্ড লাইফের উপর একটা আঘাত আসছে, ক্রমবর্ধমান অরণ্য এবং বন্যপ্রাণী ক্ষয়ের ফলে বন্যপ্রাণীর অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন এটাকে তিনি এত স্পর্শকাতর বিষয় বলে মনে করা হয়েছে যে বৃক্ষ সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে এই সময় বহু কবিতা লেখা হয়েছে। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট তার ক্রিসমাস ট্রি কবিতায় লিখেছিলেন, "A 1,000 trees would come to $30. Then I was certain I had never meant to let him have them." 1000 গাছের দাম $30। যখন আমি জানলাম তখন আমি নিশ্চিত হলাম যে আমি কখনো ওদের এই গাছগুলো নিতে দেব না। অন কিলিং এ ট্রি এই কবিতাটিও জিভ প্যাটেলের একটা অসামান্য কবিতা, যেটা ফ্রি ভার্স বা অন্তমিলহীন ছন্দে লেখা। দ্য স্টাইল ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, এবং কবিতাটি কনভারসেশনাল টোন, অর্থাৎ মনে হচ্ছে কবি যেন আমাদের সাথে কথোপকথনের ভঙ্গিমাতে কথাগুলি বলছেন। একজন কবি এখানে বৃক্ষছেদনকে একটি প্রাণের হত্যার সমতুল পদ্ধতি হিসেবেই বর্ণনা করেছেন। এবার আমরা কবিতাতে চলে যাব। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটি গাছকে হত্যা করতে অনেক অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অব দ্য নাইফ উইল ডু ইট। শুধুমাত্র ছুরির একটি আঘাতে গাছকে হত্যা করা যাবে না। এখানে ইট বলতে গাছকে হত্যা করার পদ্ধতিটা বলা হয়েছে। নাইফ তোমরা জানো ছুরি, আর জ্যাব কথাটি মানে হলো, জ্যাব শব্দটির মানে স্ট্রোক বা আঘাত। শুধুমাত্র ছুরির একবারের আঘাতেই একটি গাছকে হত্যা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ গাছের প্রচুর প্রাণ শক্তি। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস কাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। বহু বছর ধরে ধীরে ধীরে মৃত্তিকা থেকে তার প্রয়োজনীয় রসদ, প্রয়োজনীয় খনিজ লবণ, জল, প্রকৃতি থেকে বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সানলাইট সংগ্রহ করে ধীরে ধীরে গাছ একটি চারা গাছ থেকে একটি বৃক্ষ বা মহীরুহে পরিণত হয়েছে। প্রাণ শক্তিতে সে পরিপূর্ণ। তাই শুধুমাত্র একটি আঘাতে তাকে হত্যা করা যাবে না। যদি তাকে আঘাতও আমরা করি
তাহলে কি দেখা যাবে? আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, তার সেই আহত ছিন্ন গাছের ছাল, গাছের ডাল যেখান থেকে কেটে নেওয়া হয়েছে সেই জায়গাটি হয়তো বিবর্ণ হয়ে যাবে। কবি এখানে কেটে ফেলা গাছের ছালকে একজন কুষ্ঠরোগীর চামড়া বা লেপার্স স্কিনের সাথে তুলনা করেছেন। এখানে এই উপমাটি কবি ব্যবহার করেছেন। আমি আগেই বলেছি কবি পেশায় ডাক্তার এবং সেই জন্য তিনি এখানে এই উপমাটি ব্যবহার করেছেন। হাইড মানে এখানে দ্য বার্ক অফ দ্য ট্রি বোঝানো হয়েছে, গাছের ছালকে বোঝানো হয়েছে, এবং লেপ্রাস হাইড অর্থাৎ একজন কুষ্ঠরোগীর চামড়া যেমন বিবর্ণ হয়ে যায়, অনুভূতি শূন্য হয়ে যায়, গাছের যে স্থানটিকে আঘাত দেওয়া হচ্ছে সেটা কিছুক্ষণের জন্য বিবর্ণ হয়ে যায়, কিন্তু আবার গাছ নিজেকে উপশম করে এবং সেই জায়গা থেকে নরম কচি পাতা, নরম কচি ডাল গজিয়ে ওঠে। পরের স্ট্যান্সে কবি বলেছেন, সো হ্যাক অ্যান্ড চপ, তাই তুমি এটাতে গাছকে তোমরা আঘাত করতে পারো। হ্যাকিং অ্যান্ড চপিং অর্থাৎ গাছকে কুপিয়ে কাটার পদ্ধতিকে এখানে কবি বলেছেন। বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র হ্যাকিং অ্যান্ড চপিং দ্বারা কুচি কুচি করে কাটলেও গাছকে সম্পূর্ণরূপে হত্যা করা সম্ভব নয়। নট সো মাচ পেন উইল ডু ইট, গাছকে এত আঘাত দেওয়ার পরেও গাছকে হত্যা করার লীলা এতটাই সহজ নয়। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, গাছ আঘাত পাবে, রক্তাক্ত হবে, কিন্তু আবার আরোগ্য লাভ করবে। হিল মানে আরোগ্য লাভ করা, উপশম লাভ করা। এখানে গাছের ছালকে কবি ব্লিডিং বার্ক বলেছেন, রক্তাক্ত গাছের ছাল। মানুষের দেহে আঘাত করলে যেমন সে দেহ রক্তাক্ত হয়ে যায়, গাছের দেহ থেকেও রক্তরস বেরোচ্ছে, কিন্তু যেহেতু এই রং সাদা, আমাদের রক্তের সাথে একরকম নয়, আমরা মনে করি দ্য ট্রি ইজ আ লোয়ার লাইফ ফর্ম, গাছকে আমরা আমাদের সমতুল উচ্চ শ্রেণীর প্রাণ বলে মনে করি না, যদিও আমরা জানি গাছের প্রাণ আছে, আঘাত তারও লাগে, কিন্তু গাছ কাটলে অতটা কষ্ট হয় না যতটা একটা প্রাণকে আঘাত দিলে কষ্ট হয়। তাই কবি বলেছেন দ্য ব্লিডিং বার্ক উইল হিল, গাছের সে প্রাণ শক্তি আছে যে আঘাত পাওয়ার পরেও সে তার আরোগ্য লাভ করবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, আবার একদম মাটির গোড়া থেকে সেই গাছ নতুন সবুজ কচি পাতা এবং নরম ডাল নিয়ে জেগে উঠবে। কার্লড মানে কুঞ্চিত, আর টুইগস মানে গাছের নরম কচি সবুজ ডাল। মিনিয়েচার বাউজ, গাছ যখন প্রথম মাটি থেকে আবার গজিয়ে উঠবে তখন সে বৃহত্তর গাছের একটি ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ মিনিয়েচার মানে হচ্ছে একটি ক্ষুদ্র সংস্করণ, আর বাউজ মানে ব্রাঞ্চেস, গাছের ডাল, ক্ষুদ্র সংস্করণ রূপে সে গাছ হয়তো চারা গাছ রূপে গজিয়ে উঠবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, কিন্তু যদি এটাকে আমরা লক্ষ্য না করি তাহলে আবার তার বিস্তার হবে, এক্সপ্যান্ড মানে বিস্তার ঘটবে এবং আবার সে আগের আকারে আকৃতিতে ফিরে যাবে। পরের লেসনে আমরা এর পরের দুটো স্ট্যান্সা পড়ব। অন কিলিং এ ট্রি কবিতার প্রথম দুটো স্ট্যান্সা আমরা পড়েছি, এবার আমরা পরের স্ট্যান্সাগুলো পড়ব। আমরা এর আগে দেখেছি যে কবি বলেছেন যে গাছকে যতই আঘাত করো না কেন, গাছের প্রাণশক্তি, প্রাণ প্রাচুর্য এতটাই যে গাছকে সহজে হত্যা করা যায় না। কিন্তু মানুষ কি তা বলে হাল ছেড়ে দেবে? না, তারা এতটাই নিষ্ঠুর যে গাছ তাদেরকে এত কিছু দিচ্ছে, প্রাণবায়ু অক্সিজেন দিচ্ছে, ওষুধপত্র দিচ্ছে, ফল ফুল আসবাবপত্র দিচ্ছে, সেই গাছকে হত্যা করার জন্য তারা নিষ্ঠুরতার চরম সীমা পর্যন্ত যেতে পারে। আর কবি এখানে গাছকে হত্যার এই নির্মম পদ্ধতিকেই একটি উৎসবের মতন করে বর্ণনা করেছেন, অ্যাজ ইফ ইট ইজ আ সেরিমোনিয়াল টাস্ক। থার্ড স্ট্যান্সে কবি বলছেন, নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। প্রথমেই কবি প্রতিবাদ করে উঠছেন, না না, এত সহজে গাছকে হত্যা করতে তুমি পারবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড় সমেত গাছকে উপড়ে ফেলতে হবে। গাছের সমস্ত প্রাণ শক্তি নিহিত থাকে শিকড়ে, তার শিকড়েই থাকে সমস্ত প্রাণ শক্তি, যার মাধ্যমে সে তার সমস্ত শরীরকে প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ করে, কারণ শিকড় থেকেই সে তার প্রয়োজনীয় রসদ মৃত্তিকার গর্ভ থেকে সঞ্চয় করে। তাই কবি বলেছেন, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্কার কথাটা কবি এখানে উপমা হিসেবে ব্যবহার করেছেন। অ্যাঙ্কার কথাটার অর্থ নোঙর। নোঙর যেমন জাহাজকে জলের উপরিতলে রক্ষা করে, ভেসে থাকতে সাহায্য করে, ঠিক সেরকম করেই মৃত্তিকার গর্ভ যেন গাছের শিকড়কে লুকিয়ে রাখে, তার প্রাণ শক্তিকে সঞ্চিত করে রাখে, রক্ষা করে তাকে। কবি বলেছেন, ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি।
গাছকে শিকড় সমেত উপড়ে ফেলতে হলে প্রথমে একে দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর জোরে টেনে শিকড় সমেত ছিঁড়ে ফেলতে হবে, সম্পূর্ণরূপে শিকড় সমেত উপড়ে ফেলতে হবে একে। এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, আর পুল মানে তো জানো টেনে তোলা। পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দ্য আর্থ কেভ। এখানে কেভ বা গুহা অর্থাৎ গাছকে শিকড় সমেত তুলে ফেললে মাটিতে যে গহ্বর বা গুহার সৃষ্টি হয়, যে গুহাকে এখানে মায়ের সাথে বা মাতৃগর্ভের সঙ্গে তুলনা করা হয়েছে। মৃত্তিকার সেই গর্ভেও এতদিন ধরে গাছের প্রাণ শক্তি নিহিত ছিল, যেখান থেকে গাছ বেড়ে উঠেছিল। গাছকে শিকড় সমেত উপড়ে ফেলার সাথে সাথে সেই জায়গাতে একটি বিরাট গহ্বর তৈরি হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। শিকড় সমেত উপড়ে নেওয়ার সাথে সাথেই গাছের সমস্ত প্রাণ শক্তি যেন বেরিয়ে গেছে। দ্য সোর্স অর্থাৎ উৎসস্থানটা হয়ে গেছে সাদা এবং সিক্ত, হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। গাছের শিকড় তার সব থেকে আবেগপ্রবণ, সব থেকে অনুভূতিপ্রবণ জায়গা, যেটা এতদিন ধরে পৃথিবী মা তার কোলে সঞ্চিত রেখেছিল, তাকে যত্ন করে তার গর্ভে স্থান দিয়েছিল। আজকে শিকড় সমেত গাছটাকে উপড়ে ফেলার সাথে সাথে গাছের সকল প্রাণশক্তি বেরিয়ে গেল। লাস্ট স্ট্যান্জাতে কবি বলেছেন আরও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে, আরও দুঃখের সাথে, যে এবার তো গাছকে হত্যা করার পদ্ধতি প্রায় শেষ, এবার আর কিছুক্ষণের ব্যাপার। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। এবার গাছকে তার শ্বাস রোধ করে ফেলে দেওয়ার জন্য স্কর্চিং হিট, তীব্র প্রখর তাপে তার কাণ্ডগুলিকে কিছুদিন ফেলে রাখা, যাতে তার শ্বাসরোধ হয়ে আসে। চোকিং মানে শ্বাসরুদ্ধ করে দেওয়া। তীব্র রোদে যখন সেই উপড়ে ফেলা গাছটাকে ফেলে রাখা হচ্ছে, তখন তার ডালপালাগুলো শুকিয়ে আসছে, তীব্র তাপদাহে সেগুলো জরাজীর্ণ হয়ে যাচ্ছে। রোদে এবং বায়ুতে সে তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে এক থেকে আরেক রূপে, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং। অর্থাৎ প্রথমে তার বর্ণ বিবর্ণ হয়ে বাদামি বর্ণে পরিণত হচ্ছে, গাছের সবুজ বর্ণ হয়ে যাচ্ছে বাদামি বর্ণ, শক্ত হয়ে যাচ্ছে তার কাণ্ড, টুইস্টিং অর্থাৎ মুচড়ে যাচ্ছে, উইদারিং অর্থাৎ জীর্ণ হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। অ্যান্ড দেন ইট ইজ ডান। ফাইনালি এই গাছকে হত্যা করার চরম নৃশংস পদ্ধতিতে মানুষ সফল হয়েছে, গাছকে তারা হত্যা করতে ফেলেছে। এত চরম নিষ্ঠুরভাবে যে গাছকে তারা হত্যা করছে, প্রকৃতপক্ষে পরোক্ষভাবে তারা যে তাদের নিজেদের চারপাশের পরিবেশকেই নষ্ট করছে, মানুষ এটা দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না। তাদের এই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্যই কবি ব্যঙ্গাত্মকভাবে দেখাচ্ছে যে মানুষ, তুমি কত নিষ্ঠুরভাবে তোমার যে গাছ তোমাকে প্রাণ দিচ্ছে, যার থেকে তুমি তোমার প্রাণবায়ু অক্সিজেন পাচ্ছ, তাকে কিভাবে হত্যা করছো। কবি যেন আমাদের চোখে আঙুল দিয়ে এই হত্যালীলাকে আরো নৃশংস রূপ দিয়ে দেখিয়ে দিয়েছেন। তোমরা কবিতাটি ভালোভাবে পড়ো, এবং না বুঝতে পারলে আমি পরের লেসনে এটার কোয়েশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।